চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমিয়ে 25% করল সরকার। প্রয়োজনে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ। জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশি হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি। সদর থানার ওসি সহ দোষীদের শাস্তি দাবি। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় চালক সহ 3 জনের বিরুদ্ধে মামলা, এখনো গ্রেপ্তার হয়নি কেউ। পদ্মার ভাঙনে বিপাকে নড়িয়ার সুরেশ্বর এলাকাবাসী। ঝুঁকিতে বাঁধে 300 মিটার এলাকা, আতঙ্কে শতাধিক পরিবার। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক ৬২% থেকে কমিয়ে 25% করেছে সরকার। চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ভোক্তা ও কৃষকের দিক বিবেচনায় রেখে সীমিত পরিসরে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি সরকার মিলারদের কাছ থেকে মাথা নত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মিলাররা চাল না দিলে প্রয়োজনে কৃষকদের কাছ থেকে প্রায় 20 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী চাল আমদানি করবে সরকার। পাশাপাশি মন্ত্রণালয়ে তদারকি আরও বাড়ানো হবে। এদিকে চলতি বছর কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরেছে বলেও সংবাদ সম্মেলনে জানান খাদ্যমন্ত্রী। বাজার নিয়ন্ত্রণ থাকার জন্য যখন যতটুকু আমদানি করা প্রয়োজন আমরা সেটা করব, কারণ আমরা বড় সিজন আসার আগে যতটুকু বেসরকারিভাবে আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় সেটুকু করব। আবার বড়োর সময় যদি আমরা দেখি যে এই অবস্থা আছে তখন আবার আমদানি চিন্তা করব। পরিবহন শ্রমিকদের বাধার মুখে বন্ধ হয়ে গেল সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে গত 22 ডিসেম্বর উদ্বোধন হলেও এ রুটে বাস চালাতে দেয়নি শ্রমিকরা। সকালে সিলেট হুমায়ুন রশিদ চত্বরে বিআরটিসির কাউন্টারে গিয়ে ম্যানেজারকে মারধর করে, কাউন্টারে তালা ঝুলিয়ে দেয় তারা। সিলেটের সব রুটে পর্যাপ্ত বাস আছে দাবি করে স্থানীয় শ্রমিক নেতারা বলছেন, নতুন করে বিআরটিসির বাস চলতে দেয়া হবে না। সিলেট মৌলভীবাজার ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস চালুর জন্য স্থানীয়দের দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনে 22 ডিসেম্বর রুট দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। পাথর কোয়ারির প্রতিবাদে ডাকাত ধর্মঘটের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর রোববার সকালে মৌলভীবাজার ও হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিআরটিসি বাস। তবে পরিবহন শ্রমিক নেতাদের বাধার মুখে ব্যাহত হয় সরকারের সে উদ্যোগ। বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, বাস চালুর আগেই বিআরটিসির কাউন্টারে ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দেয় শ্রমিকরা, মারধর করে কাউন্টার ম্যানেজারকে। ভাঙচুর করা হয় বাস এবং জিপ গাড়ি, লুট করা হয় কাউন্টারে থাকা ল্যাপটপ এবং নগদ টাকা। মৌলভীবাজারের গাড়িটা অলরেডি গিয়ে তারা শেরপুরে আটকে দিয়েছেন এবং হবিগঞ্জের গাড়ি ছাড়ার আগ মুহূর্তে এখান থেকে 15-20 জন 25 জনের মতো লোক এসে তারা কাউন্টারে হামলা চালায়। কাউন্টার বন্ধ করে দিয়ে তারা বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে এবং গাড়িটা পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শ্রমিকদের বাধায় দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন, সাধারণ বাসের তুলনায় বিআরটিসি বাস অনেক সাশ্রয়ী এবং আরামদায়ক। যাত্রীদের জিম্মি করে নিজেদের ব্যবসা চালানোর স্বার্থেই বিআরটিসি বাস চালাতে দেয়নি স্থানীয় বাস মালিক শ্রমিকরা। ভাড়াটাও কম, হয়রানিও নাই, খুব রিল্যাক্সে আসা যাওয়া করতে পারে। সেই জন্য আমরাও চাচ্ছি যে বিআরটিসি চলো। অন্যান্য যারা আছে তারা তো চায় তাদের পেট ভরার জন্য, সরকারের যাতে দেশ উন্নতি করুক এটা ওদের মন চায় না। তবে স্থানীয় শ্রমিক নেতাদের দাবি, সিলেটের সব রুটে পর্যাপ্ত পরিবহন রয়েছে, তাদের সঙ্গে আলোচনা না করেই এসব রুট ঠিক করা হয়েছে বলেও দাবি তাদের। আমরা কিভাবে চালাবো, আমাদেরকে সুযোগ সুবিধা দেন। প্রয়োজনে এটা হয়তো মালিক সমিতি বলতে পারে, ঠিক আছে আমাদের সমিতির অন্তর্ভুক্ত হয়ে আপনি চলেন, সেটাও তো হইতে পারে।
কিন্তু তারা কথা বলবে না, জোরপূর্বক সরকারি গাড়ি যেভাবে ইচ্ছা সেইভাবে চালাবে। সিলেটে এই দুটি রুটে প্রাথমিক অবস্থায় বিআরটিসির 12টি বাস চলার কথা। এর মধ্যে এসি বাস 8টি এবং নন এসি 4টি। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব কর্মকার, পরিবহন শ্রমিকদের বাধা দেওয়ার কারণ কি? তারা ভাঙচুর করেছেন, মারধর করেছেন, কি বলছেন তারা? তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? ভাঙচুরের কথা তারা স্বীকার করেনি, কিন্তু আমরা বিভিন্ন ফুটেজে দেখতে পেয়েছি যে এইখানকার যে রয়েছেন ম্যানেজার, অর্থাৎ বিআরটিসি ডিপোর ম্যানেজার, উনি এবং ওনার জিপ গাড়ি থেকে ওনাকে টেনে হেঁচড়ে বের করা হয় এবং জিপ গাড়িতে আঘাত করা হয়, যার ফলে কিন্তু পেছনের যে গ্লাস রয়েছে সেটাও ভেঙে গিয়েছে, আমরা এটা দেখতে পেয়েছি। অপরদিকে যে সকালে বাসটি অর্থাৎ ছেড়ে গিয়েছিল মৌলভীবাজারের উদ্দেশ্যে, সেটিকে শেরপুরে আটকে রাখে শ্রমিক যারা রয়েছেন তারা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সেই বাসটি ছেড়ে শ্রীমঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু আর একটিও গাড়ি এখান থেকে ছেড়ে যেতে পারেনি, অর্থাৎ হুমায়ুন চত্বর থেকে একটি গাড়িও ছাড়তে দেওয়া হয়নি এবং সেই শ্রমিকরা সেই কাজটি করতে দেয়নি। পরবর্তীতে পুলিশ, বিআরটিসি কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা শ্রমিক রয়েছে তারা ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিল। এখন বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে শ্রমিকরা বসতে চান, বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন ওনার সাথে বসার পরই মূলত সিদ্ধান্ত নিতে পারবেন এবং তারা যেটি বলছেন যে বিভাগীয় কমিশনের সাথে বৈঠকের পরে আমরা জানাবো বাস চলতে দেওয়া হবে কি হবে না। এবং তারা সেই বৈঠকটি কখন নাগাদ হবে? বিআরটিসি বাসের বিরোধিতা করে আসছিল, সেটি এখনো নির্ধারিত হয়নি, কারণ আজকে দিনব্যাপী যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিসি কর্তৃপক্ষের সাথে এই বিআরটিসি কাউন্টারের পাশে একটি বৈঠক হয়েছে। তার পরবর্তী পর্যায়ে তারা আসলে যারা রয়েছেন শ্রমিকরা তারা এখান থেকে উঠে গিয়েছেন। তারা বলেছেন যে তারা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবেন। সেটি আজকেও হতে পারে কিংবা আজকে না হলে আগামীকালের মধ্যে আসলে এই বৈঠকটি সম্পন্ন হবে বলে মনে হচ্ছে এবং তার পরবর্তী পর্যায়েই আসলে বোঝা যাবে যে এইখান থেকে এই দুটি রুটে বিআরটিসি বাস চলবে কি চলবে না। তবে আজকে কিন্তু আর কোনো বাস ছেড়ে যায়নি এবং আজকে আর কোনো বাস ছেড়েও যাবে না এখান থেকে। মাধব, মারধর ও ভাঙচুরে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি এখন পর্যন্ত? এই বিষয়টি কিন্তু অস্বীকার করেছেন যারা পরিবহন শ্রমিক নেতা রয়েছেন। তারা বলছেন তারা কোনো ধরনের মারধর করেননি, তারা ল্যাপটপ বা নগদ অর্থ আসলে লুট করেননি। কিন্তু ম্যানেজার তিনি বলছেন যে ওনাকে মারা হয়েছে, ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, নগদ 12,000 টাকা এবং একটি ল্যাপটপও কিন্তু লুট হয়েছে। এ সংক্রান্ত কারণে তিনি বলেছেন যে উনি আসলে কাউকে চিনতে পারেননি, যেহেতু তার সবাই অপরিচিত। সেক্ষেত্রে আইনি সহায়তা অবশ্যই তিনি চাবেন এবং এক্ষেত্রে হয়তো বা মামলা হতে পারে, সেটি প্রক্রিয়াধীন। যেহেতু বিষয়টি এখনো সমঝোতার মধ্যে রয়েছে এবং বিষয়টি প্রশাসন এই বিষয়টি পুলিশ প্রশাসন এই বিষয়টি আসলে সমঝোতা করার চেষ্টা করছেন, সেহেতু এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়ের প্রক্রিয়া চলমান, এটা আমাদেরকে ডিপো ম্যানেজার জানিয়েছেন। মাধব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দুদক ও সিআইডির মামলায় সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও কন্যা ওয়াফার আত্মসমর্পণ করেছেন। বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তারা। এর আগে তার স্ত্রী ও কন্যার ব্যক্তিগত এবং কয়েকটি প্রতিষ্ঠানের মিলিয়ে মোট 617টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সকালে মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালত এই নির্দেশ দেয়। আইনজীবীরা জানান, দুদকের করা অর্থ পাচার মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুল, তার স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা এবং তার শ্যালিকার 617টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় আদালত। একই সাথে তার 92টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশও দেওয়া হয়। এছাড়া পল্টন থানায় সিআইডির করা আরেকটি অর্থ পাচার মামলায় পাপুল ও তার পরিবার এবং আরও 2 প্রতিষ্ঠানের নামে করা 53টি ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দিয়েছেন আদালত। লালমাই পাহাড়ের মাটি বিক্রি করে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে। 14 কিলোমিটার সড়ক নির্মাণ করতে পাহাড়ের 1,14,330 ঘনফুট মাটি কাটা হয়, যার কোনো হদিস মিলছে না। এমপি বাহারের সমর্থকদের দাবি, ওই মাটি রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে, অথচ কুমিল্লা সড়ক বিভাগ বলছে সড়কটিতে পাহাড়ের কোনো মাটি ব্যবহার করা হয়নি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার 14 কিলোমিটার পিপুলিয়া মগবাড়ি সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পাহাড়।
আর এ নিয়ে ব্যবস্থা নিতে বলায় হুমকি দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে। কোন জিনিস কি করতেছেন কেমনে ক্ষমতা না, তবে এখন শুধু পাহাড় কাটা বা হুমকি নয়, বিতর্ক শুরু হয়েছে পাহাড়ের মাটি বিক্রি নিয়েও। রাস্তার জন্য কাটা হয়েছে ১,১৪,৩৩০ ঘনফুট মাটি, যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। অভিযোগ উঠেছে পাহাড়ের মাটি বিক্রি করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা নিয়ন্ত্রণ করেছেন স্থানীয় এমপি বাহার। সিএমবির কোনো লিখিত কাগজপত্র না থাকে, অনুমোদন না থাকে, তাহলে এটা অবৈধ। এটা নতুন না, এমন অহরহ ঘটনা লাস্ট 12 ইয়ার্স 12 বছরে এই কুমিল্লায় ঘটেছেন। টাউন হল নিয়েও আপনারা শুনেছেন, বালুর মহল। এমন কোনো সেক্টর নাই যে ওনার হস্তক্ষেপ নাই। আসলে কুমিল্লার মানুষ অনেকটা ওনার কাছে জিম্মি হয়ে গেছে। এই বিষয়ে মন্তব্য করেননি এমপি বাহার, তবে তার সমর্থকেরা বলছেন পাহাড়ের মাটি রাস্তাতেই ব্যবহার করা হয়েছে। মাটি বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। পাহাড়ের একটু অংশ কাটার ফলে পরে যখন বৃষ্টি হলো, পাহাড়ের একটা অংশ ভেঙে রাস্তায় পড়ে, এটা সরিয়ে সাথেই রাখা হয়েছে। এমন না যে এখান থেকে মাটি তুলে বিক্রি করে দেওয়া হয়েছে বা পাহাড় কেটে শেষ করেছে, এরকম না। তবে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ বলছে পাহাড় কেটে রাস্তা করার কথা বলা হয়নি ওই প্রকল্পে। তারপরও পাহাড় কাটায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ। এছাড়া পাহাড়ের মাটি কোনোভাবেই রাস্তায় ব্যবহার করা হয়নি। পাহাড়ের মাটি কি ওখানে ব্যবহার করা হয়েছে? না। ফার্স্ট অফ অল এটা ক্রিমিনাল অফেন্স, এবং সেকেন্ড অফ অল এই মাটি কোথায় গেছে, কি হয়েছে, এটা দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। পরিবেশ অধিদপ্তর বলছে বেআইনিভাবে পাহাড় কাটার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলছে। পাহাড়ের মাটি বিক্রি হলে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিক্রি হয়ে থাকলে তো তখন তার ওই যে অপরাধের মাত্রাটা তো আরো হলো আর আমাদের যে জরিমানা করার বা ক্ষতিপূরণ আরোপ করার মাত্রাতে এখানে আমাদের একটা পাওয়ার দেয়া আছে যে আমরা সর্বনিম্ন এত, মিডিয়াম এত, সর্বোচ্চ এত, তখন তাকে আমরা ওই অপরাধের জন্য পানিশমেন্ট ওইভাবে দিই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নেতারা বলছেন পাহাড় কাটা পরিবেশের জন্য হুমকি। পাহাড় কাটা যেমন অপরাধ, পাহাড়ের মাটি বিক্রিও সমান অপরাধ। এটা একটা অনুচিত, অনভিপ্রেত ব্যাপার, এবং এই ব্যাপারে বিহিত ব্যবস্থা তারাই গ্রহণ করতে পারে। তবে আমাদের কাছে এটা ব্যাপারটা অশোভনীয় মনে হয়েছে। পরিবেশ বিনষ্টকারী যতই প্রভাবশালী হোক না কেন, ছাড় না দিতে পরিবেশ অধিদপ্তরকে আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফির বড় খবর নিয়ে সাথে থাকুন। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। জামালপুরে চিকিৎসকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা। সদর থানার ওসি সহ দোষীদের শাস্তির দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। শনিবার সন্ধ্যা থেকে জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। শুক্রবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগী স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এ সময় কয়েকজন চিকিৎসককে মারধর ও আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাকে চলছে এ কর্মবিরতি। ডাক্তার পেলাম না, আমি কোথায় যাবো? কারণ আমার বুকে ব্যথা, কোমরের ব্যথা, সব ব্যথা শুরু হয়েছে, হয়তো আমি রাস্তাতে মারা যাইতে পারি। আমাদের বিএমএ এবং সচিবের যে কর্মসূচি 3 দফা দাবির পক্ষে আমাদের এই কর্মসূচি চলমান, এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি 24 ঘন্টা সময় নিয়েছেন। এ নিয়ে আরো জানাতে এবার জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল হোসেন, পুলিশের বিরুদ্ধে চিকিৎসকদের অভিযোগটা আসলে কি, আর এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? শুক্রবার জুম্মার নামাজের পর একজন রোগীকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা ডাক্তারের অবহেলার অভিযোগ তুলে জরুরি বিভাগে ভাঙচুর করে এবং জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে মারধর করে।
এই খবর পেয়ে ইন্টার্নি ডাক্তার এবং হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার, নার্স এরা ছুটে এলে তাদের সঙ্গে রোগীদের স্বজন এবং ডাক্তার ও ইন্টার্নি ডাক্তারদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই খবর পেয়ে সদর থানার পুলিশ, ওসি সহ একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় তারা কিছু লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েকজন ইন্টার্নি ডাক্তারকে তারা থানায় নিয়ে যায়। পুলিশের হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমি কথা বলেছি হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহানের সাথে, তিনি জানিয়েছেন যে পুলিশ নিরপেক্ষভাবে ঘটনা পরিস্থিতি মোকাবিলা না করে তারা ইন্টার্নি ডাক্তারদের উপর চড়াও এবং তাদেরকে মারধর করে এবং হাসপাতালের যে ইন্টার্নি চিকিৎসক আছে তাদের মধ্য থেকে 7 জনকে থানায় নিয়ে যায়। তবে পুলিশ বলেছে, আমি এই বিষয়ে কথা বলেছিলাম জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং ডাক্তাররা যে অভিযোগ করেছে সে বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী 24 ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তিনি আরও বলেছেন, যদি এই ঘটনায় কোনো পুলিশের সদস্য দায়িত্ব অবহেলা করে থাকে তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেই অভিযোগটি সদর থানা ওসি এবং পুলিশ সুপার তারা অস্বীকার করেছেন এবং বলেছেন যে সরকার এবং সরকারি যেসব কর্মচারী হয়েছে, ডাক্তার হয়েছে, হাসপাতালে যারা কর্মচারী হয়েছে তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিষয়টি তারা খতিয়ে দেখছে। তিনি জানিয়েছেন, যদি পুলিশ এই ধরনের কোনো অপরাধ করে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই ছিল আমার কাছে সর্বশেষ। দুলাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসের ড্রাইভার, হেলপার সহ অজ্ঞাত 3 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। দিরাই থানায় এই মামলা দায়ের করেন ওই কলেজ ছাত্রীর বাবা। এদিকে এই ঘটনার পর বাস আটক হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। শনিবার সিলেট থেকে সুনামগঞ্জে দিরাইয়ে চলাচলকারী ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই গাড়ির চালক ও হেলপাররা। নিজেকে বাঁচাতে এ সময় দিশেহারা হয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন ওই কলেজ ছাত্রী। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বাস টাস্তে আইতেছে আর একজন মেয়ে পড়ে গেছেন, তো আমরা এইখান থেকে দৌড়াদৌড়ি করিয়া ইয়া দেখলাম তাই পড়ে আইসন। বাস খালি ছিল, তারপর বললাম যে আঘাত পাইছ, বলছে মাথায়, ওটা তুলে আমি হাসপাতালে নিয়ে গেছি। রাতে কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার। গাড়িটা এখন আটক অবস্থায় আছে, আমাদের হেফাজতে আছে এবং আমরা চেষ্টা করছি যে যারা গাড়ির ওই সময় গাড়িতে ছিল, যারা দুষ্কৃতিকারী, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, তাদেরকে আটক করার জন্য। এই ঘটনায় ফুঁসছেন স্থানীয়রা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। ঘটনার দ্রুত আইনের আওতায় এনে যাতে শাস্তি হয় সেরকম ব্যবস্থা যাতে করা হয়। তদন্ত করেন, খোঁজা এটার একটা ভালো একটা বিহিত একটা ব্যবস্থা করেন এবং এটা ভালো বিচার করেন। আহত কলেজ ছাত্রী বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বাসটি চালক ও চালকের সহকারীর বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে ওই ছাত্রী। শনিবার বিকেলে সুনামগঞ্জ দিরাই সড়কে সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী জাকির হোসেনের কাছে। জাকির, আহত ছাত্রীর শারীরিক অবস্থা এখন কেমন, আর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এ বিষয়ে পুলিশ কিছু বলেছে কিনা? দেখুন, আমি কথা বলেছিলাম পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে যেহেতু আজকে দিরাই উপজেলা, যে উপজেলার কলেজ শিক্ষার্থীর যে বাড়ি যে উপজেলায়
এই পৌরসভার কিন্তু আগামীকালকে নির্বাচন, তো নির্বাচনের কারণে কিন্তু সুনামগঞ্জ যে এলাকার যে পুলিশ তারা কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করছে, তারপরও কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন পুলিশ সুপার। তো 2-1 দিনের ভিতরেই যে দর্শন চেষ্টাকারী যে বাস চালক এবং তাদের সহকারী তাদেরকে গ্রেফতার করা হতে পারে বলে আমাকে জানিয়েছেন পুলিশ সুপার। তো আরেকটা বিষয় আপনাকে একটু বলি, আসলে এই যে কলেজ শিক্ষার্থী যে গ্রামের বাড়ির লোকজন কিন্তু একটা সন্দিহান, যেহেতু এই যে দর্শন চেষ্টাকারী বাস চালক এবং তার যে 2 সহকারী যেহেতু তারা পরিবহন শ্রমিক, সেহেতু তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে কিনা এটা নিয়ে একটা সন্দিহান রয়েছে। তো এই বিষয়ে আসলে পুলিশ সুপার খুব কঠোরভাবে বলেছেন যে যেই হোক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার নিজেও এই ঘটনার নেক্ষারজনক ঘটনার খুব নিন্দা জানিয়েছেন। আর আপনাকে যদি বলি, এই যে আমরা বাস চালকের বাড়ি আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে যে তার বাড়ি হচ্ছে সিলেটের জালালাবাদ থানার মোল্লারগাঁও গ্রামে। তো তার নাম হচ্ছে আব্দুল শহীদ। আর এছাড়াও যে 2 সহকারী বাসের যে 2 সহকারী রয়েছে তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আসলে দ্রুত গ্রেফতারের দাবিতে তাদেরকে, কারণ এরকম নেক্কারজনক ঘটনা সুনামগঞ্জ তথা সিলেট বিভাগে আসলে কেউ শুনেনি বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। তো তাদেরকে যারা দোষী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় বাসিন্দারা এবং আমি কয়েকজন সুশীল সমাজের সাথে কথা বলেছিলাম, সুশীল সমাজের প্রতিনিধিরা বলছে তাদেরকে গ্রেফতার করে এরকম একটা শাস্তি দেওয়া হোক যাতে করে তারা আর কেউ এরকম সাহস না পায়। তো সার্বিকভাবে বলা যায় যত দ্রুত গ্রেফতার করা হবে। জাকির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী জাকির হোসেনের সাথে। অসময়ে পদ্মার ভাঙনে উৎকণ্ঠায় দিন কাটছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকাবাসীর। এরই মধ্যে বিলীন হয়েছে সুরেশ্বর রক্ষা বাঁধের 55 মিটার অংশ। ঝুঁকিতে রয়েছে আরো 300 মিটার এলাকা। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার দুপুরে হঠাৎ ধসে পড়ে সুরেশ্বর রক্ষা বাঁধের 55 মিটার অংশ। এছাড়া আশপাশের এলাকায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে সুরেশ্বর ঈশা পাশা সহ 5 গ্রামের শতাধিক পরিবার। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বসবাসকারীদের। অসময়ে পদ্মার বিরূপ আচরণে উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে নদী তীরের মানুষদের। তারাই তো ভালো আসছিল, আজ সকালে তোর সব নামিয়া যাইতেছে বাড়ি ঘর লইয়া, ঘর দুয়ার নিয়ে এই যে বর্তমানে দেখা যান এই যে ফাটা সব নদীতে চলে যেতেছে, সব ভাঙ্গা যাইতেছে। এখন আমরা একটা ভয়ঙ্কর মধ্যে আছি, আমরা কিভাবে কি করুম এখন আমরা দিশা পাইতেছি না। এর আগে বর্ষায় 2 দফা ভাঙনের কবলে পড়ে সুরেশ্বর রক্ষা বাঁধটি। এ পর্যন্ত বাঁধের 233 মিটার অংশ বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে আরো 300 মিটার এলাকা। এবার বর্ষার পানি ধীরে নামা আর মাটির তলদেশ থেকে বালু সরে যাওয়ায় ভাঙন প্রকট হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আগে থেকে ড্যামেজ থাকে যে অংশগুলো, সেই অংশগুলো পানি কমে যাওয়ার সাথে সাথে যেহেতু কাউন্টার কমে যায়, পানির যে চাপটা সেই ড্যামেজ অংশগুলো আস্তে আস্তে আরো বেশি ভাঙন দেখা যায়। 2012 সালে 23,50,00,000 টাকা ব্যয়ে সুরেশ্বর দরবার সহ আশপাশের এলাকা রক্ষায় নির্মাণ করা হয় বাঁধটি। কিন্তু নদী ভাঙনের কারণে এখন পুরো এলাকায় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে আরেকটি বিরতি নিচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর। করোনার ভ্যাকসিন নিলে কতদিন সুরক্ষিত থাকা যাবে তা নিয়ে এখনো রয়েছে নানা সংশয়। যদিও বিজ্ঞানীরা বলছেন 4 থেকে 6 মাসের সুরক্ষা মিলতে পারে ভ্যাকসিনে। তবে টিকা প্রয়োগ শুরু হলেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চীনে প্রথম শনাক্ত হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় ভ্যাকসিন উদ্ভাবনের তোড়জোড়। পরীক্ষার পর্যায়ে থাকা 200 ভ্যাকসিনের মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় আছে 20টি। আর এরই মধ্যে 3টি ভ্যাকসিনের জরুরি প্রয়োগও শুরু হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে বাংলাদেশও। কিন্তু ভ্যাকসিন প্রয়োগে কতটা সুরক্ষা মিলবে প্রশ্নের শেষ নেই। বিজ্ঞানীরা বলছেন ভ্যাকসিন নেয়ার পর মানবদেহে তার কার্যকারিতা থাকতে পারে 4 থেকে 6 মাস। যদিও এ নিয়ে এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা।
হয়তো 4 থেকে 6 মাস থাকবে কার্যকর। এগুলো তো সব ট্রায়ালে ডেটা যেগুলো আসছে এবং পরবর্তীতে আরো লং টার্ম ফলো আপ যেগুলো হবে সেখানে আমরা বলতে পারবো 6 মাসের কার্যকারিতা আছে। এটা তো অন্তত 6 মাসেরটা তো আমরা আশা করব। বিশেষজ্ঞরা বলছেন কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়। ভ্যাকসিন নিলেও মৃদু আকারে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে, তবে এতে আক্রান্তের অবস্থা জটিল হওয়ার আশঙ্কা কমে। রোগের লক্ষণ প্রকাশ না পেলেও তার মাধ্যমে সংক্রমিত হতে পারেন অন্যরা। যে ভ্যাকসিন যদি আমাদের 100 জনকে দেওয়া হয় তার ভিতরে 90 জনকে রক্ষা করে, এই ভ্যাকসিন কোভিড রোগ থেকে রক্ষা করে, কিন্তু এই ভ্যাকসিন কনফার্ম করে না বা অ্যাসিওর করতে পারছে না এখনো যে ভাইরাসের যে সংক্রমণ বা ট্রান্সমিশন বন্ধ করতে পারে কিনা, অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশন বন্ধ করতে পারে কিনা। সো ভ্যাকসিন দেওয়ার পরে একজন কিন্তু সাবক্লিনিক্যাল ইনফেকশনে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে সে রোগের লক্ষণ প্রকাশ না করলেও সে কিন্তু রোগ ছড়াতে পারে একজন থেকে আরেকজনে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের অন্যতম উদ্দেশ্য উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের জীবন রক্ষা করা। সংক্রমণ রোধে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই। সেই ধরনের ভ্যাকসিন দিয়ে আসলে মহামারী চলমান অবস্থায় মহামারী নিয়ন্ত্রণ করে ফেলবো, এটা একেবারে একটি ভুল বা বিভ্রান্তিকর ধারণা। এটি একটি অস্ত্র মাত্র, অথচ যেই অস্ত্রগুলো এর চেয়ে কার্যকরভাবে বিস্তার রোধ করে, যেমন মাস্ক, যেমন ডিস্ট্যান্সিং, এ দুটো বিস্তার রোধ করার জন্য সবচেয়ে বেশি কার্যকর। জরুরি প্রয়োগের অনুমতি পাওয়া টিকাগুলো গর্ভবতী নারী ও শিশুদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরের নলকুড়া ইউনিয়নে পানির অভাবে বোরো ধান চাষ সম্ভব হচ্ছে না 200 একর জমিতে। এতে খাদ্য ঘাটতির পাশাপাশি আর্থিক সংকটে পড়েছেন চাষিরা। তবে কৃষকরা বলছেন রাবার ড্যাম থেকে বিএডিসির পাইপ ড্রেনের মাধ্যমে পানি দেওয়া হলে এসব জমি বোরো চাষের আওতায় আসবে। সীমান্তবর্তী ঝিনাইগাতির ভারুয়া, বাউইবাধা ও জারুলতলা গ্রামে 1.5 শতাধিক কৃষক পরিবারের বসবাস। কৃষিকাজই তাদের প্রধান পেশা। তবে গত 20 বছর ধরে 2 শতাধিক একর জমিতে কেবল আমন ধানের আবাদ হচ্ছে। আমন মৌসুম শেষ হলে বেকার থাকতে হচ্ছে চাষিদের। সারা বছর এক জাতের ধান আবাদ করায় খাদ্য ঘাটতির পাশাপাশি আর্থিক সংকটেও থাকতে হয় কৃষকদের। বাউইবাধা, জারুলতলা, ভারুয়া মিলিয়া প্রায় 200 একর জমি অনাবাদি ভরে থাকে। আমরা আবাদ করতে পারতেছি না পানির অভাবে। আমাদের তো সমস্যা, পানির সমস্যা। পানির অভাবে তো আমরা আবাদই করতে পারি 3-4 বছর ধরে। এই নদীর পানিটা হইলে আঙ্গুরের মরুভূমির জায়গাটা আমরা টুকটাক আবাদ করে খাইতে পারবো। এদিকে উপজেলার মহারশী নদীতে রাবার ড্যাম নির্মাণ করায় গত 3 বছরে প্রায় 1,500 একর জমি নতুন করে বোরো ধান চাষের আওতায় আসে। একইভাবে অনাবাদি জমি চাষের আওতায় আনার দাবি কৃষকদের। আমাদের জন্য যাতে রাবার ড্যাম থেকে পানি দেয় আর আমরা যেন ভালোভাবে আবাদ করতে পারি। অনাবাদি জমি সেচের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট বিএডিসির কর্মকর্তার সাথে কথা বলবো এবং তিনি সরজমিনে পরিদর্শন করে যদি এখানে কোনো কিছু প্রয়োজনীয়তা লাগে, কোনো গভীর নলকূপ অথবা সেচের অন্য কোনো প্রকল্প দিতে হয়, আমরা এটা মানে বাস্তবতা নিরিখে তদন্ত করে আমরা এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেচ সুবিধা পেলে বোরো চাষের মাধ্যমে খাদ্য আর্থিক সংকট দূর হবে অন্তত 10,000 মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। শনিবার বিকেলে সদর উপজেলার কোরাপাড়া গ্রামের মাঠে অনুষ্ঠানটির আয়োজন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। উৎসবমুখর পরিবেশে ঢাকঢোল আর কাঁসার ঘণ্টা তালে তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত। তারপর বাদ্যের তালে তালে চলে প্রতিপক্ষকে হারানোর প্রতিযোগিতা। লাঠি খেলা দেখতে ভিড় করে আশপাশের কয়েক গ্রামের মানুষ। আধুনিক প্রযুক্তির দৌরাত্ম্যের মধ্যেও এমন আয়োজনে উচ্ছ্বসিত অনেকেই। এমন আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন খেলোয়াড় ও দর্শকরা। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ট্যুর ডি CHT মাউন্টেনিয়ার বাইসাইকেল প্রতিযোগিতা। পাহাড়ি 300 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে প্রতিযোগীদের। জয়ের লক্ষ্যে পৌঁছাতে জোর প্রস্তুতি নিচ্ছেন অংশগ্রহণকারীরা। 3 পার্বত্য জেলার 300 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে এই প্রতিযোগিতায়। এতে অংশ নিচ্ছেন পার্বত্য জেলা থেকে 45 জন এবং অন্য জেলা থেকে 55 জন প্রতিযোগী। চূড়ান্ত পর্যায়ের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। বিজয়ী হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেয়ার স্বপ্নও দেখছেন অনেকেই।
সাইক্লিং কি সেটা আমরা জানতাম না। এই রেসটার মাধ্যমে আমরা সাইক্লিংটাকে জানছি, এরপর থেকে পরিচর্যা করছি। একটা রেসের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য 5-6 হাজার 10-12 হাজার টাকা ক্যারি করা ওদের পক্ষে সম্ভব হয় না। ওরা নিজ উদ্যোগে অনেক কষ্ট করে এরা কি এগুলো করতেছে। 3 ধাপের এই প্রতিযোগিতার প্রথম দিন সাজেক থেকে রাঙামাটি স্টেডিয়াম পর্যন্ত 130 কিলোমিটার, দ্বিতীয় দিন রাঙামাটি থেকে বান্দরবান স্টেডিয়াম পর্যন্ত 90 কিলোমিটার এবং তৃতীয় দিন বান্দরবান থেকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত 80 কিলোমিটার পাড়ি দিতে হবে প্রতিযোগীদের। আমার ইচ্ছা আছে আমি টপ 10 এর মধ্যে থাকার জন্য, এটাই আমার টার্গেট। প্রথম এটা অংশগ্রহণ করতেছি, আমার ইচ্ছা যাতে আমি এটা ভালোভাবে ফুল ফিনিশার একজন হইতে পারি। এই প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন স্মরণীয় হয়ে থাকবে বলছেন আয়োজকরা। বঙ্গবন্ধুর জন্মশতকে উপলক্ষে এই যে মাউন্টেন বাইক প্রতিযোগিতা, সেটা জনগণের কাছে আমরা একদম কাছাকাছি পৌঁছানোর একটা সুযোগ পেয়েছি এবং এটার মাধ্যমে বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে এই যে একটা চ্যালেঞ্জ, মাউন্টেন বাইক চ্যালেঞ্জ, এটা একটা নতুন মাত্রা সংযোজন করছে। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন 3 লাখ টাকা, দ্বিতীয় জন 2 লাখ এবং তৃতীয় জন পাবেন 1 লাখ টাকা। এছাড়া জেলা ভিত্তিক বিজয়ী বাইকারদের জন্য রয়েছে আলাদা পুরস্কার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।